আজকে গুরু মহারাজের ব্যাস পূজায় মেন হচ্ছে সেটা একটা স্মরণীয়। আর আমার সন্ন্যাস দীক্ষাটা হয়েছিল, কেউ ছিল না বেশি। গুরু মহারাজকে গুরু মহারাজ চেয়েছিলেন দোলে সন্ন্যাস দেবেন। ভক্তি পুরুষোত্তম মহারাজ চেয়েছিলেন যে ব্যাস পূজাটা হচ্ছে আমাদের নিজস্ব উৎসব, ওই উৎসবে হবে। হঠাৎ লকডাউন হয়ে গেল। তারপরে লকডাউনটা যে কতদিন চলবে সেরকম ঠিক ছিল না। 26 মার্চ মানে লকডাউন শুরু হয়েছে। তখন যখন ব্যাস পূজার সময় আসে তখন তো লকডাউন ছিল। তখন মহারাজ বললেন যে তাহলে গুরু মহারাজের সন্ন্যাস উৎসবে রাধা অষ্টমীতে হবে। গুরু মহারাজ বলছেন আমি ওকে চাইলাম দোল পূর্ণিমা সন্ন্যাস হবে, তুমি আটকে দিলে, আবার বলছো রাধা অষ্টমী। না, আমার জন্মদিন ওই দিনই হবে। তো এটা স্মৃতি হয়ে থেকে গেছে গুরু মহারাজের। তারপরে সবার একটা কিন্তু ছিল যে এখন যেরকম কয়েকদিন আগে দুজনের সন্ন্যাস হলো, 15 দিন আগে থেকে প্রস্তুতি, লোক ডাকাডাকি, বিশাল ঘর বুকি বুকি। তত লকডাউন কে আসবে? কিন্তু গুরু মহারাজ এমনভাবে অনুষ্ঠানটা করছিলেন যে আমাকে বলছে তুমি খুশি? হ্যাঁ গুরু মহারাজ, এত অনলাইনে লোক এসেছিল। যাই হোক, যা যা আপনারা বলছেন আমি বলছেন এখানে বসিয়ে যেন ঠুকানো হচ্ছে, বাস্তবে কিন্তু তা না। তো বলতে তো পারলাম না। তবে আপনার ঠিক ছিল যে আমরা রাত 10টা থেকে শুরু করতাম কার্যক্রম। ঘরে এসে ভক্তি বললো, ঘরে এসে যখন শুতে যাব তখন মায়াপুরের শঙ্খ বাজত, দর্শন করে শুতে যাব। ঠিক আছে, কিছুটা ঠিক আছে। বাকি যেগুলো বলছেন এতটা না, কিন্তু হ্যাঁ, তবে বৈষ্ণবের গুণকীর্তন করতে হয়, করছেন। সেই গুণগুলো যেন প্রকাশিত হয়। বাস্তবিক পক্ষে আমার নিজের জীবনে যা অনুভব, যে এগুলো কিছুই জানতাম না। আমার গ্রামে সংকীর্তনের দল ছিল, একটু খোল টোল বাজানো শিখবো, সংকীর্তন দলে যোগ দেবো, সেটা হয়নি। কেননা আমার বাবা ছিলেন কমিউনিস্ট পার্টির একজন ক্যাডার ছিলেন, একদম এগুলো পছন্দই করতো না। কিন্তু আমার যখন প্রথম ভোটে না ওঠে, আমি বাবার বিরুদ্ধে বিজেপিকে ভোট দিই। বাবা খুব কট্টর ছিল, পছন্দ হতো না। তো ঘর গ্রামে ছিল, বাবার দাদু পুরো কার্তিক মাস ভালো করে পালন করতেন এবং বছরে একবার মহোৎসব করতেন, হাজার হাজার লোক খেত। সেগুলোর হয়তো কিছু কৃপা আছে, মাঠে চলে এসেছি। তো কিছুই জানা ছিল না। এখানে এসে যা শিখেছে এখানেই, মৃদঙ্গ শেখা, গান শেখা, পাঠ দেওয়া। আমার মনে আছে ভক্তি পুরুষোত্তম মহারাজ যখন আমাকে নিয়ে গেছিলেন বাংলাদেশে 2004 সালে, মনে কথা। হ্যাঁ, তিনে আমরা গেছিলাম, মহারাজ সঙ্গে 4-এ গেছিলাম। তিনে আমরা গেছিলাম প্রথম, আমি লক্ষ্মীবিন্দু, আনন্দবর্ধন, রসরাজ। ঠিক আছে, শুনেছি বাংলাদেশে ভালো খাওয়ায়, কিন্তু আমরা 4 জন ছিলাম। আমাদের পণ্ডিত আনন্দবর্ধন খুব ভালো পাঠ দিতে পারে, তাকে আমরা সিনিয়র বানিয়েছি। ঠিক আছে, আর রসরাজ কীর্তন করতো, আর আমরা দুজন, আমি আর লক্ষ্মীবিন্দু, ওইগুলো করে চলতাম। সমস্যা হয়েছে কয়েকদিন,
প্রথম যখন যশোর থেকে আমরা দর্শন শুরু করি, আনন্দবর্ধনকে সামনে বসাতাম, তারপরে আমরা সিনিয়র আনন্দ, যদিও আমার পরে এসে কিন্তু পাঠ দেওয়ার ভয়েও সিনিয়র বানিয়েছে। সমস্যা এগুলো খায় না, যারা পরিবেশন করতে আসে ও এমনি পাতলা কোনোদিন খেতেও পারে না, হাতাতে রাইস বা সবজি তুললে এত খাওয়া যায়নি কেউ, ওইখানে যে লোকে ভয় পেয়ে যেত, তারপরে আমাদের পেটও কয়েকদিন তো পেটই ভরেনি। আমরা বললাম আমি সিনিয়র, তুমি তারপরের বছর মহারাজ নিয়ে গেছিলেন। তো প্রথম আমার মনে আছে ঢাকাতে একটা অনুষ্ঠান ছিল, মহারাজ বলে দিয়েছে বেনুদারি কিছু বলবে, আমি কোনোদিন মাইক্রোফোন ধরিনি, কি বলবো থতমত খেয়ে মানে কিছু বলতে পারি, মোটামুটি সবাই একটা অবাক হয়ে গেল, মহারাজ বলে দিয়েছে বেনুদারি কিছু বলবো, কিছুই বললো না। না আমি কিরকম ছিলাম সেটা একটু বুঝালাম, যে পাঠ শেখা আমাদের সুকৃতিবাবু বলছেন মাস্টারের মাস্টার, সব কিছু শেখা এখানেই গুরু মহারাজ থেকে, এবং পরম পূজ্য শ্রী শ্রীমান ভক্তি পুরুষোত্তম মহারাজ বলতে গেলে হাতে ধরে ধরে শিখিয়েছেন সব কিছু। বিদেশে প্রচার করা, ভক্তদের দেখাশোনা করা, যেটা আমার উদ্দেশ্যে বলছেন ওইগুলো গুরু মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজ ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের জীবনে দেখেছি অক্লান্ত পরিশ্রম। আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ সঙ্গে প্রচারে যাই ট্রাইবেলে, তো ট্রাইবেল মানে উনি একাই দৌড়াবে, টিলাতে উঠবে, নামবে, লম্বা লম্বা পাগলে ওনার লম্বা পাল্লা দেওয়া যায়, তো গিয়ে ক্লাস করবেন, প্রায় দেখতাম দুপুর 2টো 3টে হয়ে যাচ্ছে, আশীর্বাদ দেবেন আর দক্ষিণা। আমি গিয়ে বলতাম মহারাজ আপনি প্রসাদ পান, আমি আপনার আশীর্বাদ দিচ্ছি, কিন্তু টাকাগুলো আমাকে দিও কিন্তু। যখন বসতাম তখন আসতো না। তারপরে মহারাজ ওই মানে একটু বে টাইমে লাঞ্চ খেতে গিয়ে সন্ধ্যার সে আমার জ্বর এসে আবার সকাল থেকে আবার মহারাজ যেটা আগেও বলেছে দুবাই এয়ারপোর্টে ধরেছে, বলছেন তুমি কি করতে চাইছো বলো, একজনকে নিয়ে ঘরে থাকবে না সারা দুনিয়াটা দেখবে, মানেটা কি, মানে বুঝলেন না, বিয়ে করবে নাকি ঘুরে বেড়াবে। আমি বললাম সেটা আপনার ইচ্ছা। এইভাবে মহারাজ গুরু মা যেটা বলছেন যে গুরু মহারাজের মন আমি বুঝেছি, এটা না গুরু মহারাজ একটু সামনা সামনা থাকলে চোখ পড়লে মনে পড়ে ভক্তি বিজয় গুরু মহারাজকে গীতা দান করবে, হ্যাঁ সামনে সামনে একটু থাকলে হয়। আজকেও তাই দেখলাম গুরু মহারাজ স্টেজে নেই, ওই সময় আমাকে দিয়েছে, আর ওইটা না নিলে আর টাইমও পাওয়া যাবে না। আমি ফাঁকাই যা যা লিখে নিয়ে গেছি বলেছি, কাজ হলো না, ঠিক ভিতরে যায় গুরু মহারাজ বলছেন আমি শুনেছি তোমার অনেক গীতা কমে গেছে, তোমাকে বলে দেবো আমি, হ্যাঁ প্রথমে চালু করেছেন ওইটা দিয়ে, এবছর গীতা কমে গেছে, একটু সামনে থাকলে নজর পড়ে ভালো। যাই হোক গুরুদেবের কৃপা এবং সকলের আশীর্বাদ। তবে আমি বিজি না, আমি সবাইকে বলি আমি একমাত্র ইজি লোক, হ্যাঁ সবাই বলে খুব বিজি। একটাই আসলে গুরু মহারাজকে দেখেছি, এই লকডাউন যখন শুরু হয় 2020 26শে মার্চ মনে আছে,
গুরু মহারাজ বলছিলেন যে তোমার প্রচার করো, আমরা প্রচার করতে যাবে, সব তো বন্ধ, যে অনলাইন, সেই অনলাইন প্রচারটা গুরু মহারাজ চালু করেছেন। সে অনলাইনের ফাঁদে পড়ে গেছে এখন। সারাদিন 4-5 ঘন্টা লাগে শুধু মেসেজ উত্তর দিতে, আর প্রচুর পরিমাণে লোকে গীতা পাঠায়, তারপরে ওইটাই বেশি সময় চলে যায়। এখন একটু চাপ হয়ে গেছে, প্রতিদিন 5 ঘন্টা লাগে পুরো মেসেজ কমপ্লিট করতে। এবং এই গীতা প্রচারটাও একটা গুরু মহারাজের বিশেষ কৃপা। কখনো আমরা কল্পনা করিনি যে আজকে রিপোর্ট দিয়েছি আমি 94,000 গীতা, বিশাল একটা সংখ্যা, কিন্তু অনেক বড় কাজ হলেও গুরু মহারাজের কাছে থেকে দেখেছি এটা খুব সহজে হচ্ছে, সহজে লোকে দিচ্ছেন। লোকে এসে আজকেও গুরু মহারাজ বলার পরে প্রচুর লোক মান্থলি মেম্বার হয়েছে, 1 মাসে 2টো করে গীতা দেবো। এইভাবে গুরু মহারাজ করিয়ে নিচ্ছেন, এটা ইন্টারনেটে বোঝা যায়। গুরু মহারাজ এক একটা কাজ আজকেও বললেন যে তোমরা আমাদের সবাই সাহায্য করো। আর গুরু মহারাজ এখন একটা সব জায়গায় একই কথা বলছে, তোমাদের গুরু হতে হবে। যে মাদুরাইতে 4টে ক্লাস দিয়েছে, সব একই কথাই ছিল। আজকেও ব্যাস পূজার লেকচারটা একই ছিল, যে আমরা চাই, আজকে বিকালও সেম কথা বলেছে, ভক্তির নীতিগুলো ভালো করে পালন করো, চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করবে সবাই, এটা আশা করি। এবং গুরু হতে গেলে যা করা দরকার বললেন না, আজকে বলেছেন না, 2000 সালের আগে যারা, তাদেরকে আমি 537 জন EITC থেকে আমি পেয়েছি। আমি EITC-কে অনুরোধ করছি তারা যেন পাস করে দেয়। নাড়ুবাবু সামনে ছিলেন, আপনি চেয়ারম্যান, কিন্তু শুনেন ভালো করে, তারপরে গুরু থাকলে কত বছর লাগবে? 25 বছর। গুরু চলে গেলে 10 বছরে সে গুরু হয়ে যাবে। একই কথা গুরু মহারাজ প্রায় ক্লাসে বলছে। তারপরে আমার গৃহস্থ ভক্তরা হবে পরমহংস, আচার্য সন্তান জন্ম দেবে। এগুলো গুরু মহারাজ বলতেই আছে। গুরু মহারাজ মাদুরাইতে একটা কথা বললেন, যেহেতু খারাপ লাগছিল, আমার গুরু ভাই অনেকে চলে গেছেন, আমি কতদিন থাকবো জানি না, তোমরা দায়িত্ব নাও, গুরু হও, প্রচার বৃদ্ধি করো। মহাপ্রভুর ইচ্ছা ছিল প্রত্যেকটা মানুষ হরি নাম করবে, সেটা এখনো সম্পূর্ণ হয়নি, তোমাদের দায়িত্ব নিতে হবে। যাই হোক, আমরা একটা বড় বড় ছত্র ছায়ায়, বিশেষ করে গুরু মহারাজকে আমি অনেক সময় গুরু মহারাজের কাছে থাকি, দেখছি গুরু মহারাজ আমরা কতটা ভক্তি জীবনে উন্নতি হচ্ছে জানি না, কিন্তু একজন বিশাল ব্যক্তির চরণে আশ্রয় গ্রহণ করেছি, এটা একদম সত্য। তিনি জগতে যতদিন থাকবেন ততটাই মঙ্গল, জগৎ জীবের মঙ্গল। এই মাদুরাইতে 4টে ক্লাস দিয়েছেন, কিন্তু 5000 মতো ভক্ত ছিল, 4800 5000। একজন ব্যক্তি প্রোগ্রাম করেছে, পুরো আয়োজন বেশি না, 2.5 কোটি টাকা খরচা করেছে। লোকটার 67টা সোনার মল আছে, সোনার দোকান না, সোনার মল, বেশি না, 67টা। কিন্তু লোকে অনেক ধনী লোক আছে, কিন্তু ওই লোকটা গুরু মহারাজের প্রতি তার দেওয়া, প্রতি বছর মায়াপুরে প্রায় 7-8 কোটি টাকা দান করে বিভিন্ন খাতে, প্রসাদে, যেরকম এই যে বীরনগরে জায়গা কিনে আনছে, ওখানে 4 কোটি টাকা দিয়েছে। লোকটা গুরু মহারাজকে দেওয়াটা শুধু তাই না, 3 ভাই ওরা, 2 ভাই দীক্ষিত, আরেক ভাই অনুশীলন করছে। তারপর তার ছেলে নাতিপুতি, অনেক বড় সংসার, 3 জনের 3টা বিল্ডিং। কিন্তু গুরু মহারাজ গেছেন নিজের বিল্ডিং ছেড়ে গিয়ে
ভাইয়ের ঘরে আছে, পুরো বিল্ডিং ছেড়ে দিয়েছে, যেখানে গুরু মহারাজ পুরো 40 জন সার্ভেন্ট টিম আছে। উনি কোথায় ভাইয়ের বাড়িতে, ভাইকে বলেছে তুমি একটা ঘরে থাকো, আমি একটা ঘরে থাকো। এতটাই ত্যাগ ওখানে ছিলেন। তো 5000 ভক্তকে একসঙ্গে দেখে গুরু মহারাজ এত আনন্দ পেয়েছে। গুরু মহারাজের 40 মিনিটের শিডিউল ছিল, গুরু মহারাজ স্টেজে উঠে দেখছে, যত দেখছেন তত ভক্তরা উল্লাসিত হচ্ছে। গুরু মহারাজ 40 মিনিট টাইম ছিল, 10 মিনিট হয়ে গেছে। চুপ করে থাকলেন, আমি 1.5 ঘন্টা বলবো। কে কি বলবে? ঠিক আছে গুরু মহারাজ আপনি বলুন। শুধু তাই না, 1 ঘন্টা 15-16 মিনিট মতো বলেছেন। তারপরে আবার বলছেন আমি সন্ধ্যার সময় আবার আসবো, সন্ধ্যার সময় আবার 1.5 ঘন্টা। এই করতে করতে হ্যাট্রিক প্রোগ্রাম, গুরু মহারাজের জন্য একটা হ্যাট্রিক প্রোগ্রাম, ওখান থেকে যাতায়াত করার প্রোগ্রাম করা। তারপরে পরের দিন ছিল দীক্ষা অনুষ্ঠান, 576 জনের দীক্ষা ছিল, প্রায় 400 জনকে দীক্ষা দিয়েছেন। তারপরে অসুস্থ, গুরু মহারাজ কালকে বলেছেন মাদুরাইতে আমার ভালো করে যত্ন নেয়নি, সেই জন্য আমি অসুস্থ। যত্ন না, গুরু মহারাজের দোষটা ছিল, গুরু মহারাজ কারো কথা শুনছে না, আমি যাবো, সার্ভেন্টরা কি করবে? এটা আসলে গুরু মহারাজের মানে মানসিক ভাবে খুব স্ট্রং, শরীর সাই দিচ্ছে না।